আমাদের চারপাশের এই যে বিশাল জগৎ এর সবকিছুই কিন্তু তৈরি হয়েছে অতি ক্ষুদ্র অদৃশ্য পরমাণু দিয়ে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিসের টানে এই পরমাণুগুলো একে অপরের সাথে জুড়ে থাকে? আজ আমরা ঠিক সেই শক্তির রহস্যটাই জানতে চলেছি, যা আমাদের পৃথিবীকে আক্ষরিক অর্থেই এক সুতোয় বেঁধে রেখেছে। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা দিয়েই না হয় আজকের আলোচনাটা শুরু করি। পানি বা বাতাস এগুলোকে বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও এদের একদম পারমাণবিক পর্যায়ে রয়েছে এক অসাধারণ বোঝাপড়া। আর সেই বোঝাপড়ার কেন্দ্রেই আছে আজকের টপিক। পরমাণুরা একে অপরের সাথে যুক্ত হতে পারে মূলত দুইভাবে। একটা হলো আয়নিক বন্ধন, যেখানে একজন ইলেকট্রন পুরোপুরি দিয়ে দেয় আর অন্যজন সেটা নিয়ে নেয়, মানে একদম সোজা সাপটার লেনদেন। আর আরেকটা হলো সমযোজী বন্ধন। এটা অনেকটা পার্টনারশিপের মতো, যেখানে পরমাণুরা ইলেকট্রন লেনদেন না করে বরং নিজেদের মধ্যে ভাগাভাগি বা শেয়ার করে নেয়। কিন্তু প্রশ্ন হল, পরমাণুরা কেন উবারহপ্ট এই বন্ধন তৈরি করতে চায়? ওদের আসল উদ্দেশ্যটা কি? উত্তরটা খুব সহজ, স্থিতিশীলতা অর্জন করা। প্রত্যেকটা পরমাণুই চায় স্থিতিশীল বা স্টেবল হতে। আর এই স্থিতিশীলতা পাওয়ার মূল সূত্রটা হল অষ্টক নিয়ম। বেশিরভাগ অধাতব পরমাণুর ক্ষেত্রেই এই নিয়মটা খাটে। ওদের টার্গেট থাকে নিজেদের সবচেয়ে বাইরের শক্তিস্তরে 8টা ইলেকট্রন রাখা। এই ম্যাজিক নাম্বার অর্থাৎ 8টা ইলেকট্রন পেলেই ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো পরম শান্তি বা স্টেবিলিটি লাভ করে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন একটা ক্লোরিন পরমাণু। এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে মূল কথাটা হলো এর একদম বাইরের শক্তিস্তরে, মানে তৃতীয় শক্তিস্তরে মোট ইলেকট্রন আছে 7টা। তার মানে অষ্টক পূর্ণ করে স্থিতিশীল হতে ওর দরকার আর মাত্র একটা ইলেকট্রন, জাস্ট ওয়ান। এখন ভাবুন তো, দুটো ক্লোরিন পরমাণু যাদের দুজনেরই একই অবস্থা, দুজনেরই একটা করে ইলেকট্রন কম, তারা যখন একে অপরের কাছাকাছি আসে তখন কি হতে পারে? কেউ তো আর নিজের ইলেকট্রনটা অন্যকে এমনি এমনি দিয়ে দেবে না, তাই না? ঠিক এই জায়গাতেই সমযোজী বন্ধনের আইডিয়াটা আসে। ওরা লেনদেন না করে বরং শেয়ার করার একটা দারুণ পথ বেছে নেয়। চলুন দেখি এই শেয়ারিংয়ের ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। এই ছবিটা দেখুন, কি চমৎকার একটা সমাধান। দুটো ক্লোরিন পরমাণুই নিজেদের বাইরের স্তর থেকে একটা করে ইলেকট্রন মাঝখানে নিয়ে এলো। তৈরি হলো একটা কমন ইলেকট্রন জোড়া। এই জোড়াটা এখন দুজনেরই সম্পত্তি। ফলে ম্যাজিকের মতো দুজনেরই বাইরের শক্তিস্তরে 8টা করে ইলেকট্রন হয়ে গেল। প্রবলেম সলভড। আর এভাবেই জন্ম হয় একটা ক্লোরিন অণুর, যাকে আমরা লিখি Cl2। রসায়নের ভাষায় পরমাণু দুটোর মধ্যে শেয়ার করা ইলেকট্রন জোড়াটাকে একটা সরল রেখা দিয়ে দেখানো হয়। এই একটা লাইন মানেই হল একটা সমযোজী বন্ধন। সবচেয়ে সহজ উদাহরণ যদি দেখতে চান, তাহলে হাইড্রোজেনের কথা ভাবুন। প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর কাছে তো মোটে একটাই ইলেকট্রন থাকে। তো দুটো হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে, ওরা নিজেদের সেই একটা করে ইলেকট্রন শেয়ার করে H2 অণু তৈরি করে। এতে ওরা দুজনেই নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো স্থিতিশীলতা পেয়ে যায়। আচ্ছা, যাদের একটা ইলেকট্রন দরকার তাদের ব্যাপারটা তো বোঝা গেল। কিন্তু অক্সিজেনের মতো পরমাণুর ক্ষেত্রে কি হবে? ওর তো স্থিতিশীল হতে দুটো ইলেকট্রন প্রয়োজন। অক্সিজেন আরও এক ধাপ এগিয়ে চিন্তা করে। দুটো অক্সিজেন পরমাণু প্রত্যেকে একটা নয় বরং দুটো করে ইলেকট্রন শেয়ার করার জন্য এগিয়ে দেয়। তার মানে মোট 4টা ইলেকট্রন বা দুটো জোড়া শেয়ার হয়। এটাকে বলা হয় দ্বিবন্ধন বা ডাবল বন্ড, যা দুটো সমান্তরাল লাইন দিয়ে দেখানো হয়। এভাবেই কিন্তু আমরা নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন অণু O2 পাই, সেটা তৈরি হয়। একক বন্ধন দ্বিবন্ধন তো দেখলাম। চলুন এবার এই শেয়ারিংয়ের কনসেপ্টটা ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের কিছু খুব পরিচিত যৌগ কিভাবে তৈরি হয় সেটা একটু দেখি। পানির গল্পটা তো খুবই ইন্টারেস্টিং। একটা অক্সিজেন পরমাণুর দরকার দুটো ইলেকট্রন, আর ওর সাহায্যে এগিয়ে আসে দুটো হাইড্রোজেন পরমাণু, যাদের প্রত্যেকের কাছে আছে একটা করে ইলেকট্রন। তো অক্সিজেন কি করে? ও দুটো হাইড্রোজেনের সাথেই আলাদা আলাদাভাবে একটা করে ইলেকট্রন জোড়া শেয়ার করে। ব্যাস, হয়ে গেল। আর এই স্লাইডটিতে সেই ফাইনাল স্ট্রাকচারটাই খুব সুন্দর করে দেখানো হয়েছে। একটা অক্সিজেন মাঝখানে আর তার দুই পাশে দুটো হাইড্রোজেন। এভাবেই তৈরি হয় আমাদের জীবনের জন্য সবচেয়ে জরুরি যৌগ H2O অর্থাৎ পানি। ভিন্ন ভিন্ন পরমাণুও যে একই নিয়মে যৌগ তৈরি করতে পারে, এটা তার একটা অসাধারণ উদাহরণ। শুধু পানি নয়, আমাদের পরিচিত মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এরকম অসংখ্য যৌগ এভাবেই সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি। এই শেয়ারিংয়ের ধারণাটা সত্যি ইউনিভার্সাল। আর মিথেনের কার্বন পরমাণু তো একাই 4-4টে সমযোজী বন্ধন তৈরি করতে পারে, যা পৃথিবীতে জীবজগতের বিশাল বৈচিত্র্যের মূল ভিত্তি।
আচ্ছা, পরমাণুর লেভেলে তো অনেক কিছু ঘটল, কিন্তু এর ফলে বাস্তবে মানে আমাদের চোখে দেখা জগতে এই যৌগগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হয়, চলুন এবার সেটা একটু জেনে নেওয়া যাক। এই টেবিলটা একটু খেয়াল করুন। কার্বন ডাইঅক্সাইড হল গ্যাস, পানি তরল, আবার ন্যাপথালিন কিন্তু কঠিন। এর মানে হল সমযোজী যৌগগুলো সাধারণ তাপমাত্রায় কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো অবস্থাতেই থাকতে পারে। কিন্তু এর পেছনের কারণটা কি? আসল কারণটা লুকিয়ে আছে আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে। খেয়াল করবেন, এটা কিন্তু পরমাণুর ভেতরের শক্তিশালী বন্ধন নয়, এটা হলো দুটো আলাদা অণুর মধ্যেকার একটা দুর্বল আকর্ষণ বল। আর সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে এই আকর্ষণটা তুলনামূলকভাবে বেশ দুর্বল হয়। তাহলে মূল বিষয়টা হলো, যেহেতু অণুগুলোর নিজেদের মধ্যকার আকর্ষণ বলটাই দুর্বল, তাই ওদেরকে একে অপরের থেকে আলাদা করতে খুব বেশি শক্তির প্রয়োজন হয় না। আর ঠিক এ কারণেই বেশিরভাগ সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়, ফলে এরা প্রায় গ্যাস বা তরল অবস্থায় থাকে। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে পরমাণুরা কিভাবে স্থিতিশীলতা খুঁজে নেয় আর আমাদের চারপাশের এই চেনা জগৎটা তৈরি করে। কিন্তু একবার ভাবুন তো, পরমাণুরা যদি দুটো বা চারটে নয় বরং 6টা ইলেকট্রন শেয়ার করত, তখন কী ধরনের শক্তিশালী পদার্থ তৈরি হতে পারত? রসায়নের জগৎটা আসলেই বিস্ময়ে ভরা, তাই না?